রঘু ডাকাতের নামে লোকে একসময় ভয়ে ভয়ে দিন কাটাইত। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এবং সেই সঙ্গে হচ্ছে ক্লার্কশিপের মেন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো, তোমাদের জন্য আজকে ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার কারণটা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ট্রান্সলেশন কিভাবে কি করতে হবে, সেই সঙ্গে হচ্ছে একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো যে এইভাবে ট্রান্সলেশনটা করবে। তার আগে বলে দিই যে পিএসসি ক্লার্কশিপ আজকেই লাস্ট ডেট ক্লার্কশিপের জন্য, এবং সেই সঙ্গে হচ্ছে এসআই এর ব্যাচ 2, এসআই এর ব্যাচ 2 অ্যাডমিশন নেওয়া শুরু হয়েছে গতকাল থেকে। এটা হচ্ছে আজকে লাস্ট ডেট। তো ক্লার্কশিপ এবং হচ্ছে এসআই ব্যাচ 2 তে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে অনলি হোয়াটসঅ্যাপ করবে, সেখানে আমি ডিটেলসটা পাঠাবো। সেটা দেখে যারা বুঝে অ্যাডমিশন নিতে পারবে তারা নেবে। তো দেখে নাও যে ট্রান্সলেশন ট্রান্সলেশন করার সময় যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, তার আগে আরো একটা জিনিস বলি যে পিএসসি মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস ক্লার্কশিপ, এখানে প্রতি বছর সেই একই প্যাটার্নে পরীক্ষা চলে আসছে যে এরকম একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ দেওয়া থাকে, সেটাকে বঙ্গানুবাদ করতে হয় বেঙ্গলি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বেঙ্গলি। কিন্তু এসআই এর ক্ষেত্রে যেটা হয়েছিল 2019 সাল বা পুরোনো নিয়মে যখন হতো, তখন সেই ক্ষেত্রে এরকম নিয়মেই হতো, একটা প্যারাগ্রাফ দেওয়া হতো, সেই প্যারাগ্রাফটাকেই বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করতে হতো। কিন্তু তারপরে 2020 সালের যে রিক্রুটমেন্টে ডব্লিউপিএসআই কেপিএসআই, সেখানে অনলাইনার টাইপের ট্রান্সলেশন দেওয়া হয়েছিল। অর্থাৎ 10টা বাংলা বাক্য থাকতো, সেখান থেকে ইংরেজি করতে হতো। সেরকম একইভাবে বাংলা পেপারে কি করতে হতো, 10টা ইংরেজি সেন্টেন্স থাকতো, সেটাকে বাংলায় রূপান্তরিত করতে হতো। তো এই প্যাটার্নটা হয়তো চেঞ্জ হতে পারে, মানে আগেকার নিয়মে বলতে পারো বা ক্লার্কশিপে যেমন হচ্ছে সেই নিয়মেই, যে একটা প্যারাগ্রাফ থাকলো সেই প্যারাগ্রাফকে ট্রান্সলেশন করতে হবে। এবং এটা করাটা কিন্তু বেশ কঠিন। এই একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদকে ট্রান্সলেশন করাটা খুব কঠিন। আর এমনি পার্টলি যদি থাকে ওয়ান লাইনার, সেগুলো একটু সহজই হয় বলা চলে, বা ওই ক্ষেত্রে ভুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা অনুচ্ছেদের ক্ষেত্রে প্রথমত তো টিন্স বোঝা উচিত। আমি রুলস গুলো যদি বলে দিই ছোট্ট করে, তাহলে 1 নম্বর হচ্ছে যে তোমার হচ্ছে টেন্স, যে ব্যাপারটা সেই টেন্সটাকে বুঝতে হবে। অর্থাৎ কোন কালে আমি লিখবো। যে পুরো প্যারাগ্রাফটা পড়ে এরকম নয়, প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়ে মনে হলো যে কি টেন্সে আছে শুধু সেটা লিখে দিলাম, পরেরটা তা নয়। অর্থাৎ এর ভাবটাকে আমাকে বুঝতে হবে। 2 নম্বর যেটা, সেটাকে এর যে রিয়েল মিনিং, ঠিক আছে, এই যে রিয়েল মিনিং, সেই ব্যাপারটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তাহলে প্রথমে হচ্ছে টেন্স চেনা সবার প্রথমে। 2 নম্বর হচ্ছে রিয়েল মিনিং, আসল কি বলতে চেয়েছে সেই ব্যাপারটা দেখতে হবে। 3 নম্বর যেটা আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করবে। একটা জিনিস দেখো যে সিম্পল সেন্টেন্স যদি গঠন করতে পারো, মানে সিম্পল সেন্টেন্সে লিখলে পরে সব থেকে বেশি ভালো মার্কস পাওয়া যায়, সব থেকে ভালো মার্কস পাওয়া যায়। কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরি করাটাই বেশি হচ্ছে কঠিন। এই সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য তোমাকে জিরান্ড পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে। তবে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে লিখলেও কোনো অসুবিধা নেই। আরো একটা জিনিস যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্স হচ্ছে 3 প্রকারের। একটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই যে এই যে পদ্ধতি, মানে এই যে প্যাটার্ন, সেটা তুমি চেঞ্জ করতে পারো। অর্থাৎ দেখছো যে বাংলায় কোনো একটা বাক্য সিম্পলে লেখা আছে, তুমি সিম্পলে আনতে পারছো না, কমপ্লেক্সে করছো, হবে। বা কমপ্লেক্সে আছে, তুমি সিম্পলে করছো, হবে। কিন্তু অ্যাকর্ডিং টু মিনিং যেগুলো আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এই অ্যাকর্ডিং টু মিনিং এই প্যাটার্নটাকে চেঞ্জ করা যায় না। যদি থাকে যে কি সুন্দর পাখি, তাহলে তোমাকে হোয়াট এ নাইস বার্ড ওটাই লিখতে হবে। যে ইট ওয়াজ ভেরি নাইস বার্ড এরকম লেখা চলবে না। অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং যে প্যাটার্নটা আছে সেটা ট্রান্সলেশনের সময় চেঞ্জ করবে না। যদি ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভে করতে হবে। কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে প্যাটার্ন, সেটা হচ্ছে তুমি চেঞ্জ করতে পারো। সিম্পল থাকলে, সরল বাক্য থাকলে সেটাকে তুমি যৌগিক বা জটিলেও করতে পারো। তাহলে সবার প্রথমে যেটা বোঝা টেন্স, এবং আরো একটা জিনিস, সেন্টেন্স স্ট্রাকচার যখন করবে তখন সে যে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চেনা, সেই মতো করে সেন্টেন্স স্ট্রাকচার গঠন করা। আর হ্যাঁ, যদি মনে হয় যে কোনো একটা বড় বাক্য আছে, সেটাকে তুমি মানে ছোট ছোট করে করবে, সেটাও করতে পারো। কথাতেই বললাম, হয়তো দুটো লাইন মিলে একটা বড় বাক্য আছে, সেটা তুমি একসঙ্গে টানতে পারছো না। তো সেক্ষেত্রে তুমি ছোট ছোট করে আলাদা আলাদা দুটো তিনটে পার্টে ভাগ করে নিতে পারো। আর হচ্ছে সব ওয়ার্ডের নিয়ম যে জানতে হবে, সব শব্দের যে মানে বা জানা থাকবে সেরকম নয়, ওটাকে অনুকরণ করে ওই রকম ধরনের কিছু একটা তোমাকে লিখে দিতে হবে।
আর এখানে যে ওয়ার্ড বাই ওয়ার্ড বা হচ্ছে লাইন বাই লাইন ট্রান্সলেট করা নয়, যেটাকে বুঝে নিয়ে তার আক্ষরিক মানে বা তার হচ্ছে অন্তর্নিহিত মানে সেটাকে রূপান্তরিত করা, এটাই হচ্ছে ট্রান্সলেশন। তাহলে চলো এটাকে যদি যখন ট্রান্সলেশন করব তার আগে আমরা প্রথমে প্যারাগ্রাফটাকে পড়ে নিই যে রঘু ডাকাতের নামে লোকে এক সময়ে ভয়ে ভয়ে দিন কাটাইতো। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। যে কোনো একটি স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়। কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এই হচ্ছে আমাদের অনুচ্ছেদ। তো প্রথমেই দেখো যে ফার্স্ট যে লাইনটা আমাদের আছে যে রঘু ডাকাতের নামে লোকে এক সময়ে ভয়ে ভয়ে দিন কাটাইতো। এই পুরো প্যারাগ্রাফটা পড়ে তো একটা জিনিস সবাই নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছো, টেন্স সবার প্রথমে যেটা বলেছে টেন্স কে বুঝতে হবে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। সবই এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা আছে। এবার পাস্ট টেন্সেরও আবার একটা ভাগ আছে, সেটা হচ্ছে অতীতের হ্যাবিচুয়াল কেস যেগুলো হয়, যেমন এই যে রঘু ডাকাতের নামে লোকে একসময় ভয়ে ভয়ে দিন কাটাইতো, মানে অতীতে পাস্ট টেন্সের এটা ছিল নিত্যবিত্ত ঘটনা। যেমন প্রেজেন্ট টেন্সের নিত্যবিত্ত ঘটনা হয়, সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, তারপরে আমরা প্রতিদিন হাঁটতে যাই। এইটা যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্সে, সেরকমই পাস্টে কি হতো, এটা হ্যাবিচুয়াল কেস, মানে অতীতে এটা নিয়মিত হতো। তাই সেই ক্ষেত্রে যখন আমরা করব তখন এটা ইউজ টু ব্যবহার করতে হয়, ইউজ টু ব্যবহার করতে হয়। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমাদের যেটা আছে রঘু ডাকাতের নামে লোকে এক সময়ে ভয়ে ভয়ে দিন কাটাইতো। সবার প্রথমে কি বলেছি, সাবজেক্ট তোমাকে বাঁচতে হবে, অর্থাৎ লোকে মানে হচ্ছে লোকেরা, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা, সেটা হচ্ছে কাটানো বা হচ্ছে অতিবাহিত করা, অতিবাহিত করা, এটা হচ্ছে আমাদের ভার্ব। অবজেক্ট কি, এখানে অবজেক্ট এখানে নেই, ঠিক আছে, অবজেক্ট এখানে নেই, সেটা অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে দেখো যে কি করব, যে সাবজেক্টকে প্রথমে দেখে নিলাম যে লোকেরা মানে হচ্ছে কি করব, পিপল, ঠিক আছে, পিপল। তারপরে কি বললাম যে এটা পাস্টের হ্যাবিচুয়াল কেস, মানে ইউজ টু করব, সেটা হচ্ছে ইউজ টু। অতিবাহিত করা বা কাটানো, সেটা কি হয়েছে স্পেন্ড। এবং মডাল ভার্ব, এগুলো মডাল ভার্ব ইউজ টু, তারপরে মে, ক্যান বা যা আছে এগুলোর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। তাই পিপুল ইউজ টু স্পেন্ড, পিপুল ইউজ টু স্পেন্ড। এখানে যে সময়ের কথা বলা আছে, সময় মানে যে টাইম তা লিখবো না, দিন মানে দিনগুলো এরকম কাটাতো, তাই সেই মানে মিনিং হবে। তাই পিপুল ইউজ টু স্পেন্ড দ্য ডেজ, পিপুল ইউজ টু স্পেন্ড দ্য ডেজ, দিনগুলি কাটাইতে হয়ে গেল, যে মানুষজন বা লোকেরা দিনগুলি অতিবাহিত করত কি আছে, ভয়ে ভয়ে, ঠিক আছে, ইন ফিয়ার, ভয়ে মানে হচ্ছে ইন ফিয়ার, ইন ফিয়ার। রঘু ডাকাতের নামে, তাহলে ইন দা নেম অফ, ইন দা নেম অফ, ইন দা নেম অফ ড্যাকোয়েট রঘু, বা এমনি রঘু ডাকাত দিয়ে গিয়ে এটি বলে দিতে পারো, বা ইন দা নেম অফ ড্যাকোয়েট, ড্যাকোয়েট রঘু। অবশ্যই রঘু নাম যে কোনো নামের জায়গাতে স্থান হোক, কোনো ব্যক্তির নাম হোক, যাই হোক, সেক্ষেত্রে ফার্স্টটা ক্যাপিটাল লিখবে, রঘুর আটটা ক্যাপিটাল, এটা আশা করি সবাই জানো। নেক্সট হচ্ছে রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল, রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না, রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না। তাহলে এখানে কি হচ্ছে, যে সাবজেক্ট কোনটা, যে কেহ, ঠিক আছে, কেহ ঠিকভাবে বলিতে পারিত না, মানে পারতো না যেটা, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে কি করবো, যে নো ওয়ান, কেউ না, তার মানে হচ্ছে কি নো ওয়ান। তাহলে এই জায়গাতেই নেগেটিভ ভরে দিলাম, এর পরে কিন্তু আবার নট লাগাবার দরকার নেই, নো ওয়ান মানে এখানে নেগেটিভ হয়ে গেল। তাহলে নো ওয়ান, এই যে বলিতে পারতো না, বলতে পারা, ক্যান, এখান থেকে পাস্টে লিখছি, তার মানে কি হবে, কুড। তাহলে হচ্ছে নো ওয়ান কুড, নো ওয়ান কুড সে, কেউ বলতে পারতো না, নো ওয়ান কুড সে। ঠিকভাবে মানে হচ্ছে এক্স্যাক্টলি বা প্রপারলি বলতে পারো, বা হচ্ছে এক্স্যাক্টলি, হচ্ছে নো ওয়ান কুড সে এক্স্যাক্টলি। কোথায় তার বাড়ি ছিল, মানে হোয়ার, হোয়ার হিজ হাউস ওয়াজ, হোয়ার হিজ হাউস ওয়াজ। দেখো এই জায়গাটা অনেকের মনে হতে পারে যে হোয়ার হিজ হাউস ওয়াজ কেমন লাগছে, হোয়ার ওয়াজ হিজ হাউস হয়তো তাই বলবে, তা নয়। এখানে যে হোয়ারটা যুক্ত হয়েছে, লিঙ্কার যেটা যুক্ত হয়েছে, এইখানে হোয়ারটা তোমার ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে না। আমি যদি বলি তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, তাই বলবো হোয়ার ডু ইউ লিভ। অর্থাৎ হোয়ারের পরে এখানে আমাদের বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে যাচ্ছে।
কিন্তু এখানে যেটা হয়েছে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কেউ বলতে পারতো না কোথায় তার বাড়ি ছিল। কোথায় তার বাড়ি ছিল জিজ্ঞাসা চিহ্ন নয়। তাই যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন কি হবে, আগে সাবজেক্ট পরে ভার্ব। সেই কারণে হোয়ার হিজ হাউস ওয়াজ হলো কোথায় তার বাড়ি ছিল। নেক্সট দেখো কি লাইন আছে, যে কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। তাহলে এক্ষেত্রে কেহ বলিত মানে হচ্ছে সামওয়ান, তাই বলবো যে হচ্ছে সামওয়ান টোল্ড, কেহ বলিত সামওয়ান টোল্ড হিজ হাউস ওয়াজ, হিজ হাউস ওয়াজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট, ইন নদিয়া ডিস্ট্রিক্ট। তাহলে সামওয়ান টোল্ড হিজ হাউস ওয়াজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট। কেহ বলিত হুগলি। তাহলে এই যে জায়গাটা আছে দেখো, যে বারে বারে বলি তো টোল টোল তা বলে এই যে একটা অনুমান করা, তাই তো কেউ সঠিকভাবে জানে না। তাই সেই কারণের জন্য তুমি যদি এরকম করো যে পরের ওয়ার্ডটা হয়তো আমি প্রেডিক্ট করলাম, যে অনুমান করতো, তাই বলছি যে সামওয়ান প্রেডিক্টেড, সামওয়ান প্রেডিক্টেড ইন, এই যে বারে বারে আছে হুগলি তারপরে আবার চন্দননগর, এটা এই যে এরকম ভাবে দেওয়া আছে মানে এরকম ভাবে লিখতে হবে এমন ব্যাপার নেই। সামওয়ান প্রেডিক্টেড ইন, এখানে অর দিয়ে লিখে দেবো যে ইন হুগলি, তাহলে হচ্ছে সেন্টেন্সটা দেখতে ভালো লাগবে। তো হচ্ছে হুগলি অর ইন চন্দননগর, অর ইন চন্দননগর। হয়ে গেল যে সামওয়ান টোল্ড হিজ, কেউ বলিত তার বাড়ি ছিল নদীয়া জেলাতে, সামওয়ান অনুমান করেছিল বা বলতো ইন হুগলি অর চন্দননগর। যে কোনো একটি স্থানে, পরের বাক্য কি আছে, যে যে কোনো একটি স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। তো দেখা যায় যে 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 কোনো একটি স্থানে সে থাকিত না বলিয়া, এই যে এটাই বলছিলাম তোমাদেরকে, যে এখানে এই যে বাক্যটা দেওয়া আছে সেটা কিন্তু সরল বাক্যে দেওয়া আছে। তো আমি যখন ইংরেজিতে করব তখন সেই ক্ষেত্রে কি করব, যে এটার কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ হচ্ছে জটিল বাক্য করব, তাহলে বেশি সুবিধা হবে। যে যেহেতু তিনি এক জায়গায় থাকতে পারতেন না, সেহেতু বেশিরভাগ মানুষ তার বাড়ি বিভিন্ন জায়গায় নির্দেশ করতো। তো সিন্স দিয়ে তুমি শুরু করতে পারো, যে সিন্স বা অ্যাজ লিখতে পারো, যে সিন্স অ্যাজ হি ডিড নট স্টে, থাকতেন না মানে হচ্ছে অ্যাজ হি ডিড নট স্টে ইন এনি, in any particular place, in any particular place। তাহলে কি দাঁড়ালো, যে যেহেতু, সিন্স, সরি দুবার দিয়ে দিয়েছি, সিন্স তিনি থাকতে পারতেন না মানে হি ডিড নট স্টে ইন এনি পার্টিকুলার প্লেস, ইন এনি পার্টিকুলার প্লেস মানে কোনো একটি নির্দিষ্ট স্থানে। সেহেতু কি হয়েছে, যে নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। তো নানা জনে মানে এখানে লিখবো যে অধিকাংশ মানুষ, অর্থাৎ মোস্ট অফ দ্য পিপুল, মোস্ট অফ দ্য পিপুল নির্দেশ করতো, যেটা আছে সেটা পয়েন্ট করা বলে, অর্থাৎ পয়েন্টেড, পয়েন্টেড হিজ হাউস, পয়েন্টেড হিজ হাউস ইন ডিফারেন্ট প্লেসেস, ইন ডিফারেন্ট প্লেসেস, ইন ডিফারেন্ট প্লেসেস। পরের বাক্যে চলে যাব, যে রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল, রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়। তাহলে প্রধান কারণ ছিল, তাহলে কি লিখবো, প্রধান কারণ ছিল, এটুকুকে আগে লিখবো, যে দা মেন রিজন, দা মেন রিজন প্রধান কারণ, দ্য মেন রিজন অফ রঘুজ, দ্য মেন রিজন অফ রঘুজ লিভিং লাইক দ্যাট ছিল মানে ওয়াজ দ্য ফিয়ার, ধরা পড়িবার ভয় মানে যে ওয়াজ দ্য ফিয়ার অফ বিইং কট, ফিয়ার অফ বিইং, এই যে ধরা পড়িবার, বিইং কট। কে জানে কোন সুযোগে, কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে, কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে। তো দেখো এটা বর্তমানে ধরো এরকম হতে পারে যে বর্তমান সময়ে এই গল্পটা বলা হচ্ছে, তাই এখন সেই হিসেবে যদি লেখা হয় কি জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে, তাই এইটুকুকে প্রেজেন্টেই লিখবো, যে কে জানে মানে হচ্ছে হু নোজ, কে জানে, হু
knows that police may come. Police may come and catch him. And catch him by any chance. By any chance. গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছিল। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তাহলে গভর্নমেন্ট ঘোষণা করেছিল, গভর্নমেন্ট অ্যানাউন্সড, গভর্নমেন্ট অ্যানাউন্সড প্রচুর টাকা, লট অফ প্রাইজ মানি, লট অফ প্রাইজ মানি, প্রচুর টাকা পুরস্কার, লট অফ প্রাইজ মানি। রঘু ডাকাতকে ধরতে মানে হচ্ছে টু ক্যাচ, টু ক্যাচ দ্য ডাকোয়েট রঘু, দ্য ডাকোয়েট রঘু। তো এই হয়ে গেল, এইভাবে করতে হবে। এটা বেশ অবশ্যই কঠিন ছিল, টেন্সের ব্যাপারগুলো ধরার ব্যাপার সেগুলো একটু কঠিন ছিল। তো তার আরো একবার বলে দিচ্ছি যে যারা ক্লার্কশিপ এবং হচ্ছে এসআই ব্যাচ 2, কেপিএসআই ডব্লিউপিএসআই কম্বাইন ব্যাচ 2 এবং হচ্ছে ক্লার্কশিপ, যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, ফোন করে পাবে না। আর একটা জিনিস, যে যারা এসআই এর কোর্সটা জয়েন করছো, মানে যারা এসআই এর কোর্স জয়েন করবে, সেই এসআই এর কোর্স দিলে একটা নিলেই হবে, ওখানে ক্লার্কশিপের ক্লাস পেয়ে যাবে।